আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অবাক করার মতো 10টি কিচেন টিপস। এই কিচেন টিপসগুলো যদি জানেন তাহলে দেখবেন আপনাদের রান্নাঘরের কাজ কতটা সহজ হয়ে গেছে। আরও যদি টিপস পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি আর টিপস পাওয়ার জন্য। প্রথম যে কিচেন টিপসটা নিয়ে আসলাম তা হয়তো অনেকেই জানেন, তবে একেবারেই যারা জানেন না তারা খুবই উপকৃত হবেন। অনেক সময় আমরা বাজার থেকে লেবু কিনে নিয়ে আসি, কিন্তু লেবুতে দেখা যায় যে রস হয় না। তখন আমরা কি করব? এরকম একটা পাত্র নিব আর পাত্রের ভিতরে হালকা গরম পানি অর্থাৎ কুসুম গরম পানি নিব আর এই লেবুটাকে ডুবিয়ে রাখবো। এভাবে কিছুক্ষণ ডুবিয়ে রেখে লেবুটাকে তুলে কেটে নিব, দেখবেন রস হয়ে যাবে। বটি আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তরকারি কাটা থেকে শুরু করে মাছ মাংস সব কাটাতে আমাদের কাজে লাগে। অনেকে ছুরিতে অভ্যস্ত হলেও বটিটা কিন্তু আমাদের বেশি কাজে দেয়। অনেক সময় দেখা যায় বটির ধার থাকে না, তখন আমরা কি করব? এভাবে একটা খুন্তি নিব আর দেখুন আমি কিভাবে করি। এরকম খুন্তির যে লম্বা অংশটা আছে সেটা দিয়ে এভাবে বটিটাকে ধারালো করে নেব। কিছুক্ষণ ধরে এভাবে ঘষলে পারেই দেখবেন কি সুন্দর ধারালো হয়ে যাচ্ছে। আপনারা এভাবে অবশ্যই চেষ্টা করবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, দেখবেন উপকার পাবেন। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে নিলাম এবং বিপরীত পাশটাও ঠিক করে নিচ্ছি একইভাবে। খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব অল্প সময়ের ভিতর দেখুন বটিটা কত সুন্দর ধারালো হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে করে নেবেন, দেখবেন আপনার কাজটা কতটা সহজ হয়ে গেছে। দেখুন আমি একটা শসা নিয়ে নিয়েছি। আমরা এটাকে ক্ষীরেও বলি, আসলে এখন যে শসাটা বাজারে পাওয়া যায় এটা এরকমই হয় এবং এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেকের কমপ্লেন থাকে বা অনেকেই এটা হয়তো বা সম্মুখীন হয়েছেন যে এই ক্ষীরেটা কাটার পরে কিন্তু তিতা লাগে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কী করবেন, এভাবে একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে ক্ষীরের একদম যে সামনের অংশটুকু আছে সেটুকু কেটে নেবেন। দেখুন এভাবে। এরপরে একটু ঘষে নেবেন, ঘষে নিলে পরে দেখবেন যে এক ধরনের ফেনা বের হচ্ছে একটু একটু। দেখুন আমি কিছুক্ষণ ঘষার পরেই ফেনা বের হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু ফেনাটা যখন বের হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা থেকে তিতা অংশ চলে যাচ্ছে। আপনারা যখনই ক্ষীরে বা শসা কাটেন এভাবে একটু করবেন। এরপরে এটাকে ধুয়ে নেবেন, ধুয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন আমি এখন একটা হটপট নিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে হটপট নিয়ে আবার কী টিপস দিব। হ্যাঁ, অনেকে একটা সমস্যায় পড়ে, তা হচ্ছে হটপটে খাবারটা গরম থাকে না। আমার আজকের টিপস তাদের জন্য। হটপটে যখন খাবার গরম থাকবে না তখন পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত পানিটা হটপটের ভিতরে দিয়ে দিবেন। দেখুন আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এরপরে ঢাকনা লাগিয়ে দিব। পানিটা কিন্তু একদম ফুটন্ত হতে হবে। আমরা যে কোনো ধরনের খাবার রাখার আগে এভাবে ফুটন্ত পানি দিয়ে তার উপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা এই ঢাকনাটি খুলে নিব। এরপরে এই পানিটা ফেলে দিয়ে আপনারা যে খাবারটা হটপটে রাখতে চান সেটা রাখবেন, দেখবেন একদম গরম থাকবে। টিপসটা যদি কাজে লাগে তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আদা আমাদের খুবই প্রয়োজনীয় একটা মশলা। আমরা বিভিন্ন খাবারে আদা ব্যবহার করে থাকি আর এই আদাটা আমরা সাধারণত বটি বা ছুরি দিয়ে কেটে নিই। আজ আপনাদেরকে আমি দেখাবো যে আদাটা কিভাবে পরিষ্কার করতে হয়। দেখুন আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এই আদাটাকে এভাবে চামচের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। আসলে বটি বা ছুরিতে করলে পারে কিন্তু আদার অনেকটা অংশ বাদ চলে যায়। আপনারা এটা খেয়াল করছেন কিনা জানি না, তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে চামচ দিয়ে আদাটা পরিষ্কার করে নেবেন, দেখবেন অনেক বেশি উপকার পাবেন আর আপনাদের কাছে ভালোও লাগবে এভাবে করতে। খুব বেশি সময়ও কিন্তু লাগবে না, একটু চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে করলে পারে কিন্তু আদাটা একদম পরিষ্কার হয়ে যাবে। যারা এতদিন বটি বা ছুরিতে করেছেন তারা একবার হলেও এভাবে চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে আমার এই টিপসটি। দেখুন আদাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আদাগুলো পরিষ্কার করে নেবেন। বিভিন্ন ধরনের নাস্তা তৈরিতে আমরা পাউরুটি অনেক বেশি ব্যবহার করে থাকি আর দেখা যায় যে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করার সময় আমরা পাউরুটির এই যে কর্নারের যে অংশগুলো আছে ব্রাউন অংশ এগুলো কিন্তু কেটে রাখি। অনেক সময় এগুলো আমাদের নাস্তা তৈরিতে কাজে লাগে না। দেখুন এরকম ব্রাউন অংশগুলো কিন্তু আমরা কেটে রাখি, এগুলো কি করব আমরা বুঝতে পারি না। তো দেখা যায় যে এরকম যখন অনেকগুলো কাটা হয়ে যাবে, আমাদের কাছে বেশ কিছুটা জমে যাবে, তখন কিন্তু আপনারা এই অংশগুলো ফেলে দিবেন না, এগুলোতে ব্রেড ক্রাম্ব তৈরি করে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে নাস্তা তৈরি করার সময় আপনাদের খুবই কাজে লাগবে। ব্রেড ক্রাম্বের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন দেখুন আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। আমরা যখন অনেক সময় আদা রসুন পেঁয়াজ আসলে ব্লেন্ড করি তখন এর ভিতরে একটা গন্ধ থেকে থাকে।
অনেক সময় আমরা বুঝি না যে এটা কীভাবে পরিষ্কার করব, তাছাড়া নিচের দিকে ভালোভাবে হাত ঢুকিয়ে পরিষ্কার করাও সম্ভব হয় না। দেখুন জারের ভিতরে আমি এখন ডিশ ওয়াশ দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর ডিশ ওয়াশ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এটা ফলো করলে দেখবেন যে আর কোনো গন্ধ থাকছে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার এই জারটাকে আমি মেশিনে সেট করে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ বলতে এখানে 1 মিনিট বা 1.5 মিনিট মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। দেখুন ব্লেন্ড করলে পরে এভাবে কিন্তু ফেনাটা উঠে যাচ্ছে একদম উপরে, আমাদের উপরের অংশটাও কিন্তু সেই হিসাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার কষ্টই করা লাগছে না, এটা কিন্তু নিজে নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 1-1.5 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিয়েছি, আর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাই। দেখুন এর ভিতরে যথেষ্ট পরিমাণ ফেনা হয়ে আছে। এখন কিন্তু আমাদের হাত দেওয়ার কিছুই করা লাগবে না। এই জারটাকে এখন আমরা একদম পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিলে পারে একদম পরিষ্কার হয়ে যাবে, আর কোনো গন্ধও থাকবে না। অবশ্যই এভাবে একবার চেষ্টা করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এখন আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে আসলাম যার বেশিরভাগ গৃহিণীরাই জানেন, তবে যারা একেবারেই নতুন গৃহিণী তারা নাও জানতে পারেন, এজন্য ভাবলাম টিপসটা শেয়ার করি। যখনই ডিম সেদ্ধ করবেন ডিমের ভিতর একটুখানি লবণ দিয়ে দিবেন, আর লবণ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেবেন, কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবেন। দেখবেন যে ডিমটা ছোলার সময় আমাদের কোনো সমস্যাই হচ্ছে না, খুব ভালোভাবে ডিমের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। এভাবে যখন সেদ্ধ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন, একটু ফেটে যাবে, ডিমটা কিন্তু একটু ফেটে যায় সেদ্ধ হয়ে গেলে। দেখুন তখন নামিয়ে নিয়ে হালকা হালকা গরম থাকা অবস্থায় ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। অনেকেই বাসায় মিষ্টি বানাতে চান, দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানানোর শখ সবারই থাকে, কিন্তু দেখা যায় যে মিষ্টি ভাজার সময় অনেকেরই মিষ্টি ফেটে যায়। তাই আপনাদের জন্য আমি একটি টিপস নিয়ে চলে আসলাম, কিভাবে ভাজলে মিষ্টিগুলো আর ফেটে যাবে না। আপনারা যখন মিষ্টিগুলো ভাজবেন তখন তেলটাকে গরম করে না নিয়ে ঠান্ডা অবস্থায় তেলের ভিতরে মিষ্টিগুলো দিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিবেন। দেখুন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। মিষ্টিগুলো দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিব, আর তারপরে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিলে দেখা যাবে যে মিষ্টিগুলো আর ফাটছে না। কিছুক্ষণ পরে কিন্তু মিষ্টিগুলো এরকম ফুলে যাবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। আপনারা নিজেরাই দেখতে পাবেন, এভাবে তেলে দিলে আসলে মিষ্টিটা কিন্তু ফেটে যায় না। আর আপনারা যদি কালো জামের রেসিপি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। তাছাড়া আমার চ্যানেলেও রেসিপিটি দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আশা করি আপনাদের রেসিপিটিও ভালো লাগবে। এই টিপস ফলো করে চললে পারে আপনাদের মিষ্টিগুলো আর ফেটে যাবে না, দেখতে পাবেন আপনারা। এখন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আসলে আমাদের খুবই লাগে মরিচ সংরক্ষণ করা, কারণ দেখা যায় যে বাজার থেকে মরিচ আনার পরে মরিচগুলো পচে যায় বেশিরভাগ সময়, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে মরিচ আনার পরে বোটাগুলো ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে এভাবে ধুয়ে নেবেন ভালো করে মরিচগুলোকে। এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসার পরপরই করবেন, দেখা যাবে যে ফ্রিজ থেকে বের করে তারপরে ধুবেন না, সেটা পরবর্তীতে যদি আপনারা রান্না করেন তখন আবার ধুইতে পারেন। তবে বাজার থেকে নিয়ে আসার পরে একবার বোটা ছাড়িয়ে এভাবে ধুয়ে নেবেন, আর তারপরে পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মরিচগুলোকে এভাবে মুছে নিয়ে শুকিয়ে নেবেন। এভাবে কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, ভেজা থাকলে পরে মরিচগুলো পচে যাবে, সেই ক্ষেত্রে ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে। তারপরে দেখুন এভাবে বক্স নিয়ে নেবেন, যে কোনো ধরনের বক্সে আপনারা ব্যবহার করতে পারেন। বক্সের ভেতরে প্রথমে একটা টিস্যু পেপার দিবেন, অবশ্যই কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রথমেই একটা টিস্যু পেপার দিবেন বক্সের ভেতরে, তারপরে এখানে মরিচগুলো দিয়ে দিবেন। আর এইভাবে কিন্তু বক্সে করে মরিচ রাখলে পরে মরিচ দীর্ঘদিন এমনিতেই ভালো থাকে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন এই টিপসটি আপনাদের কাজে লাগে কিনা। মরিচগুলো দেওয়ার পরে আবারও উপরে আরও একটি টিস্যু পেপার দিয়ে দিবেন। এরপর বক্সের ঢাকনা লাগিয়ে ফ্রিজের নর্মাল অংশে এই মরিচগুলো রেখে দিবেন, দেখবেন দীর্ঘদিন মরিচগুলো ভালো আছে। আমার সবগুলো টিপস কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।